শুরু হচ্ছে গল্প মানুষ পিশাচ। রচনা হেমেন্দ্র কুমার রায়। ষষ্ঠ পরিচ্ছেদ প্রান্তর সমুদ্রে। খানিকক্ষণ পরে জয়ন্ত ধীরে ধীরে বললে, হ্যাঁ, এই লোকটিকে কেউ খুন করেনি, কেবল ভয় পেয়ে মারা পড়েছে। মানিক বললে, ভেবে দেখো জয়, যা দেখলে মানুষ মারা পড়তে পারে সেটা কতদূর ভয়ানক দৃশ্য। সুন্দরবাবু বললেন, এই চৌকিদার মেতারা চোখের সামনে নিশ্চয়ই কোনো আস্ত জলজ্যান্ত ভূত দেখেছিল। জয়ন্ত মাথা নেড়ে বললে, আস্ত বা আধখানা, জ্যান্ত বা মরা, কোনো রকম ভূত টুতে আমি বিশ্বাস করি না। চৌকিদার সত্যই যদি কোনো ভূত দেখে থাকে তবে বুঝতে হবে যে ভূতের ছদ্মবেশে সে কোনো মানুষই দেখেছে। ইতিমধ্যে মোহাম্মদ সাহেব ও থানার অন্যান্য লোকেরা গোলমাল শুনে বেরিয়ে এসে ব্যাপার দেখে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছেন। মৃত চৌকিদারের সেই ভয় বিকৃত ভয়ানক মুখ এবং বিস্ফারিত স্তম্ভিত দৃষ্টি আর তাকিয়ে দেখে সহ্য করা যাচ্ছিল না। একদিন তাড়াতাড়ি গিয়ে লাশের উপরে কাপড় চাপা দিলে। মোহাম্মদ ভাবতে ভাবতে বললেন, ঈশাদ খুব সাহসী চৌকিদার ছিল। শয়তানের সম্মুখে গিয়ে বোধ হয় দাঁড়াতে ভয় পেত না, অথচ বেশ বোঝা যাচ্ছে বিষম ভয়ই তার প্রাণ বেরিয়ে গিয়েছে। তাকে এমন আশ্চর্য ভয় কারা দেখালে? নবাব ছিল ঘরের ভিতর বন্ধ, আর দরজার কুলুপের চাবি ছিল ঈশাকের পকেটে। কারা এসে সেই চাবি নিয়ে দরজা খুলে নবাবকে খালাস করে দিলে? বুঝতে পারছি নবাবের একটা দল আছে, কিন্তু তারা এর মধ্যে খবর পেলে কেমন করে? সুন্দরবাবু, আপনি তো কলকাতা পুলিশের পুরানোর পাকা লোক, আজকে রহস্য কিছু বুঝতে পারছেন কি? সুন্দরবাবু বিষণ্ণ হয়ে মাথার টাকে হাত বুলোতে বুলোতে বললেন, এর মধ্যে আর না বুঝবার কি আছে? আমি তো গোড়া থেকেই বলছি এসব হচ্ছে ভৌতিক ব্যাপার। শিগগির রোজানা ডাকলে আমাদের সবাইকে অমনি দাঁত মুখ খিঁচিয়ে মনে পড়ে থাকতে হবে। হঠাৎ মানিক বলে উঠল, আচ্ছা, এইমাত্র এখানে তো আমরা তালে তালে পা ফেলে খাতে চলে যেতে শুনেছি, কে তারা? বলে হরি বলে জয়ন্ত এতক্ষণ সে কথাটা ভুলে গিয়েছিল। সেও উত্তেজিত স্বরে বলে উঠল, মানিক মানিক, শিগগিরই আমাদের বন্ধুগুলো আনো, তারাই হচ্ছে নবাবের দল। মোহাম্মদ সাহেব, আর 1 মিনিট দেরি নয়, চলুন আমরা তাদের পিছনে ছুটি, তারা এখনো বেশি দূরে পালাতে পারেনি। মোহাম্মদ নারাজ হলেন না, তখনই সশস্ত্র হয়ে সবাই থানা থেকে বেরিয়ে পড়ল। মোহাম্মদ জিজ্ঞেস করলেন, জয়ন্তবাবু, তাদের দলে কত লোক আছে? জানি না, হয়তো 6-7 জন, হয়তো আরো বেশি। তাদের দেখি কি ঈশাক মারা পড়েছে? হতে পারে, দূর থেকে খালি কতগুলো অস্পষ্ট সাদা সাদা মূর্তি দেখেছি। সকলে একটা তেমাথার উপর এসে দাঁড়িয়ে পড়ল। তখনও ঝরছে সেই অশ্রান্ত বৃষ্টি এবং থেকে থেকে কেঁদে কেঁদে উঠছে অশান্ত ঝোড়ো বাতাস। বৃষ্টির সঙ্গে সঙ্গে কালো মেঘ থেকে ঘন অন্ধকারও যেন পৃথিবীর বুকে ঝরঝর করে ঝরছে ক্রমাগত। সেই জমাট অন্ধকারকে ছেঁদা করে পুলিশদের লণ্ঠনের আলো বেশি দূর অগ্রসর হতে পারছিল না। মোহাম্মদ বলেন, এই বাড়ি তো মুশকিল, পথ গিয়েছে 3 দিকে, কিন্তু সেই বদমাইশটা গিয়েছে কোন দিকে? জয়ন্ত বললে, এক কাজ করা যাক, মোহাম্মদ সাহেব আর সুন্দরবাবু যান সামনের দিকে, অমিয়বাবু নিশীথবাবু যান বাঁ দিকে, আমি আর মানিক যাই ডান দিকে। সব দলই জন কয়ে করে চৌকিদার থাকুক। মোহাম্মদ বললেন, এই ব্যবস্থা মন্দ নয়। যে দল প্রথমে শত্রু দেখা পাবে তখনই যেন 3 বার বন্দুক ছোঁড়ে, তাহলে অন্য 2 দল তাদের সাহায্য করতে যেতে পারবে। ডান দিকের পথ হচ্ছে আলীনগরে যাওয়ার পথ। জয়ন্তের ধারণা নবাব সদল বলে এই পথে ধরেছে। জয়ন্ত ও মানিকের সঙ্গে রইল 6 জন চৌকিদার। জলমাখা অন্ধকারের গায়ে বারবার ধাক্কা খেতে খেতে দুটো লণ্ঠনের আলো অগ্রসর হচ্ছে এবং তারই পিছনে চলেছে জয়ন্ত, মানিক ও চৌকিদাররা। 2 ধারের ঘন বিন্যস্ত গাছপালার মধ্য দিয়ে বয়ে যাচ্ছে যেন বজ্রাগ্নি দগ্ধ বিনিদ্র রাত্রির যন্ত্রণা ভরা টানা দীর্ঘ নিঃশ্বাস। চিরকাল যারা কালো রাত্রির সঙ্গী সেই নিশাচর পেচক ও বাদুরদের আজ দেখা নেই, এবং শৃগালরাও আজ সেই বিভৎস রাত্রির কালী মারছে গর্তের অভ্যস্ত কালিমাকে নিরাপদ ভেবে শিকারের লোভ ছেড়ে বাসার ভিতরে বসে আছে। ঘ্যান ঘ্যানে ঝিঁঝি পোকাগুলো মুখ বুজে যেন কোনো অভাবিত অমঙ্গলের জন্য রুদ্ধশ্বাসে অপেক্ষা করেছে। বৃষ্টি বাতাস ও তরুমর্মর ছাড়া কোথাও আর কোনো শব্দই শোনা যাচ্ছে না। জয়ন্ত এগুতে এগুতে বারংবার বলছে, আরে আরো তাড়াতাড়ি পা চালিয়ে চলো। তারা অনেকটা এগোবার সময় পেয়েছে, তবু তাদের ধরতেই হবে। যে দুনিয়ায় আজ কীট পতঙ্গের মতো জীবের ও সাড়া নেই, সেখানে মানুষের এই উৎসাহিত কণ্ঠস্বর কি অস্বাভাবিক শোনাচ্ছে। তার গলার আওয়াজ শুনে গর্তের ভিতরে ঘুমন্ত বন্য পশুরা সবাই চমকে জেগে উঠতে লাগলো।
লোকালয় পিছনে ফেলে তারা এখন একটা বনের ভিতরে এসে পড়েছে। মানিক হতাশ কণ্ঠে বলল, জয়, হয়তো তারা এ পথে আসেনি। জয়ন্ত বললে, অন্য দুটো পথের দিক থেকে আমাদের কারোর বন্দুকের আওয়াজ শুনছি না। তুমি কি বলতে চাও তারা কোনো পথে না গিয়ে হাওয়ার সঙ্গে হাওয়া হয়ে মিলিয়ে গিয়েছে? তুমি কি ভূত মানো? যতক্ষণ ওরা বন্দুক ছোঁড়ে ততক্ষণ আমাদের এগিয়ে যেতেই হবে। কিন্তু যদি তারা এই বনে ঝোপে ঝোপে কোথাও গা ঢাকা দেয়, অন্ধকারে তাদের কি আর খুঁজে বের করতে পারবে? সে মুশকিলের সম্ভাবনা আছে বটে, কিন্তু তবু থামলে আমাদের চলবে না। এগিয়ে চলো, আরও তাড়াতাড়ি এগিয়ে চলো। সারা বন যেন আজ বিভীষিকার মধ্যে মাতাল হয়ে টলমল। বড় বড় গাছের ডালপালার জালে বাঁধা পড়ে ঝোড়ো হাওয়া কখনো করছে তীক্ষ্ণ স্বরে হাহাকার, কখনো করছে ভৈরব বিক্রম ভীষণ গর্জন। সেই সঙ্গে ছোট বড় দমকা হওয়ার দল গলা মিলিয়ে আরও যে কত রকম অদ্ভুত আওয়াজে চতুর্দিক পরিপূর্ণ করে তুলেছে তা বর্ণনা করার ভাষা কারোর কলমে নেই। বন শেষ হলো, তারপরে সকলে একটা মাঠের ওপর এসে পড়ল। একজন চৌকিদার লণ্ঠনটা উঁচু করে তুলে ধরে সামনের দিকে দেখবার বৃথা চেষ্টা করে বলল, হুজুর, মাঠে জল ধই ধই করছে, পথ আর দেখা যাচ্ছে না। জয়ন্ত দৃঢ় স্বরে বলল, জল ভেঙে এগিয়ে চলো। কিন্তু কোন দিকে যাব? পথ কোথায়? সোজা চলো। এই মাঠে যে খানার পুকুর আছে, যদি কোনো পুকুরে গিয়ে পড়ি? আমি তোমাকে টেনে আবার ডাঙায় তুলবো, কিন্তু এগিয়ে চলো, এগিয়ে চলো। আরেকজন কোথায় বলল, হুজুর, এই মাঠে এখন কোমর ভোর জল আছে, তার উপর এ হচ্ছে বান জল, এখানে আমরা ভেসে যেতেও পারি। জয়ন্ত মানিক বুঝলে চৌকিদার আর একটা এগোতে রাজি নয়, আর তাদেরই বাদস্কি এই অন্ধকারে এই ঝড়ের দাপট, মাঠ দিয়ে বন্যার মতন জলপ্রবাহ, কি অবিরাম বৃষ্টির কনকনে ঝাপটা, যা তাদের হাড়ের ভিতর পর্যন্ত ভিজিয়ে স্যাঁতস্যাঁতে করে দিয়েছে। তারপর অজানা ভয়ানক শত্রু হয়তো আছেই, আর সে বড় যে সে শত্রু নয়, কেবলমাত্র তাদের স্বচক্ষে দেখি সাহসী চৌকিদার ঈশা কি হলো ছেড়ে পালিয়ে না গিয়ে পারেনি। জয়ন্ত মানিক দমন হয়ে অতঃপর কী করা উচিত তাই ভাবছে। এমন সময় দেখা গেল সেই জলমগ্ন প্রান্তরের মাঝখানে নিবিড় অন্ধকারের গলায় দুলছে যেন একসার আলোর মালা। জয়ন্ত চমকে বলল, ও ও কি ব্যাপার? চৌকিদার বলল, হালিয়া। মানিক বলল, এতক্ষণ আলো এখানে কোথায় ছিল? জয়ন্ত উচ্চস্বরে শুনলে, 1 2 3 4 5 6। মানিক, মানিক, আবার সেই ভয়ঙ্কর 6। তাহলে ওরাই হচ্ছে নবাবের সাঙ্গভঙ্গ। আমাদের গা ঢাকা দিয়ে ওরা তো পালিয়ে যাচ্ছিল। মরতে মরতে আলো জ্বলে আবার আমাদের দৃষ্টি আকর্ষণ করলে কেন? আর একটা কথা বুঝে দেখো মানিক, আমাদের লণ্ঠন দুটো সমানে জ্বলছে। এই আলো ওরা দেখেছে, আর নিশ্চয়ই বুঝেছে যে আমরা ওদের ধরবার জন্য ছুটে এসেছি। সেটা বুঝে ওরা আমাদের চোখের সামনেই আলো জ্বালতে ভয় পায়নি। তাহলে কি হঠাৎ ওদের দলে আরও অনেক নতুন লোক এসেছে? ওরা কি ভাবছে যে আমাদের দেখে আর ভয় পাবার দরকার নেই? ওরা কি ভাবছে তাকে জানে। এসো, আগে আমরা 3 বার বন্দুক ছুঁড়ে আর সবাইকে জানিয়ে দিই যে শত্রুদের দেখা পাওয়া গেছে। জয়ন্ত মানিক 3 বার বন্দুক ছুঁড়লে, আর তীব্র শব্দে চারিদিক ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে উঠল। দূর থেকে আঁধার রাত্রির বক্ষ ভেদ করে আরও কয়েকটা বন্দুকের গর্জন বাতাস তরঙ্গের ভিতর দিয়ে শব্দ তরির মতন ভেসে এলো। বোঝা গেল আর সবাই তাদের সংকেত শুনে সাড়া দিল এবং শীঘ্রই তারা তাদের কাছে এসে হাজির হবে। জয়ন্ত বললে, আমরা কোথায় আছি আলো জেলে শত্রুদের সেটা দেখিয়ে দেওয়া দরকার নেই, লণ্ঠন দুটো নিভে ফেলো। কিন্তু ইতিমধ্যেই আর একটা ব্যাপার আবিষ্কার করে মানিক উত্তেজিত স্বরে বলে উঠল, জয় জয়, ওদের আলোগুলো যে আমাদের দিকে এগিয়ে আসছে। সত্যই তাই, 6টা আলো দুল দুল জয়ন্তের দিকে অগ্রসর হচ্ছে। জয়ন্ত তাড়াতাড়ি বলল, আলো নেভাও, ওরা আমাদের আক্রমণ করতে আসছে। চৌকিদারের চটপট আলো নেভে ফেললো। তারপর ওদিককার আলোগুলো আস্তে আস্তে আবার থেমে গেল। জয়ন্ত বললে, এসো, আমরা জলে নেমে খানিকটা এগিয়ে থাকি। আমাদের দল বল এসে পড়লে আমরা ওদের আক্রমণ করব। বন্দুক তৈরি রাখো, ওরা কাছে আসবার বা পালাবার চেষ্টা করলে যত সময়ে আমাদের আত্মরক্ষা বা আক্রমণ করতে হবে। জয়ন্ত মানিকের সঙ্গে চৌকিদারা অত্যন্ত অনিচ্ছা সত্ত্বেও জলের ভিতর নামলো। জল কোথাও প্রায় কোমর পর্যন্ত, কোথাও তার চেয়ে কম। সেই অস্বাভাবিক বৃষ্টি, আকাশে এত জলও থাকতে পারে? সারা প্রান্তর যেন সমুদ্রের ক্ষুদ্র সংস্করণে পরিণত হয়েছে এবং ঝড়ের উদ্দামতা তার মধ্যে রীতিমতো তরঙ্গের পর তরঙ্গ সৃষ্টি করছে। ধারাপথের রমঝম ঝমঝম ধ্বনির সঙ্গে সঙ্গে জেগে আছে সেই সুবৃহৎ প্রান্তর দিঘির পাগলা স্রোতের কলকল শব্দ। সেই জলের কি প্রচণ্ড টান, প্রতি পদেই সকলকে ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করছে। তার উপরে রাত্রির কালো রঙে এত পুরু যে প্রান্তরের মাঝে মাঝে গাছগুলো দাঁড়িয়ে রয়েছে, একেবারে তাদের উপরে গিয়ে পড়ে ধাক্কা না খাওয়া পর্যন্ত কারোর অস্তিত্ব জানার উপায় নেই। বহু দূরে 6টা আলো কালো শূন্যের কোলে কখনো দেখা দিচ্ছে, কখনো নিভে হয়ে যাচ্ছে। জয়ন্তের মনে হলো
আলোগুলো যেন তাদের চেয়ে উঁচুতেই রয়েছে। জয়ন্তই সকলের আগে আগে যাচ্ছিল। হঠাৎ সে পায়ের তলার আর মাটি পেল না এবং অতলের দিকে তলিয়ে গেল। তাড়াতাড়ি জলের ওপরে ভেসে উঠেছে বলে, হুঁশিয়ার, এখানে একটা পুকুর আছে। আন্দাজানে পুকুরের গভীরতা এড়িয়ে অন্য দিক থেকে তারা আবার অগ্রসর হতে লাগলো। মানিক সভয়ে বলে উঠল, আমার পায়ের উপর দিয়ে সাপের মধ্যে কি একটা সাঁত করে চলে গেল। জয়ন্ত বললে, সাপের মতো বলছো কেন মানিক? ওটা সাপ ছাড়ার কিছুই নয়। একজন চৌকিদার বলল, এই সময় মাঝে মাঝে মাটি জলে কুমিরও ভেসে আসে। জয়ন্ত বললে, হ্যাঁ, তারাও আর বাকি থাকে কেন? কেবল কুমির নয়, আমি শুনেছি বানের জলে বাঘ ভাল্লুকও বাধ্য হয়ে সাঁতার কাটে। 6টা আলো বেশ খানিকটা কাছে এসে পড়েছে। সেগুলো এদিক ওদিক নড়ছে বটে, কিন্তু অন্য কোনো দিকে আর অগ্রসর হচ্ছে না। জয়ন্ত বললে, নবাব বোধহয় বুঝতে পেরেছে আমরা তাদের সঙ্গে দেখা করতে যাচ্ছি। সে হয়তো দলবল নিয়ে আমাদের সঙ্গে যুদ্ধ করবার জন্য প্রস্তুত হয়ে আছে। মানিক নিজের বন্দুকটা আরও জোরে চেপে ধরল। আরও কিছুতে এগিয়ে জয়ন্ত বললে, নবাব খুব চালাক বটে। দেখছো মানিক, আলোগুলো এখনো আমাদের কত করে নড়াচড়া করছে। এই মাঠের কোন একটা উঁচু জায়গা নিশ্চয়ই দ্বীপের মতো জলের উপর জেগে আছে। নবাব তার দল নিয়ে তার উপরে উঠে আমাদের জন্য অপেক্ষা করছে। যুদ্ধ বাঁধলে আমাদেরই বিপদ। মানিক ভাবতে লাগলো, নবাবকে আজ তারা দেখেছে বটেই, কিন্তু তার দলের লোকগুলো দেখতে কেমন? অমিয় যে বর্ণনা করেছে তাতে তো তাদের আকৃতি অমানসিক বলেই মনে হয়। চৌকিদার ইসাকও তাদের চেহারার অমানসিক কোনো ভাব দেখে ভয়ে মারা পড়েছে। এ রহস্যের কারণ কি? কে তারা? এমন সময় পিছনে 2-3বার বন্দুকের শব্দ হলো। সকলে ফিরে দেখলে পিছনে যে দিক থেকে তারা এসেছে সেই দিকে অনেক দূরে 4টে আলো দেখা দিয়েছে। জয়ন্ত মানিক আবার 3বার বন্দুক ছুঁড়ে নিজেদের অস্তিত্বের কথা জানিয়ে দিল। কারণ এই নতুন আলোগুলোর সঙ্গে আসছে তাদেরই বন্ধুরা, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু শত্রুদের আলোগুলো তখনও নিভে পালিয়ে গেল না। জয়ন্ত বললে, নবাব কি বুঝেছে তা সেই জানে। এত লোক দেখেও সে ভয় পেল না। না বানের জলে তারও পালাবার পথ বন্ধ হয়ে গিয়েছে, তাই সে মরিয়া হয়ে আমাদের সঙ্গে লড়াই করবে? মানে চোখের সম্মুখে যেন স্পষ্ট দেখতে পেলে কতগুলো ভৌতিক মূর্তি দীর্ঘ বাহু বাড়িয়ে তাদের সকলকে এগিয়ে আসবার জন্য আগ্রহে আহ্বান করছে।